ছাত্রছাত্রীরা, আমরা শুরু করব আজকে আমাদের ওপেন এয়ার ক্লাসরুমে ডক্টর এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস যে প্যাসেজটি আছে সেটা আমরা আজকে শুরু করব। এটাকে আমি মূলত 5টা পার্টে ভেঙে নিয়েছি তোমাদের সুবিধার জন্য। আজকে আমরা প্রথম পার্ট পড়াবো। এপিজে আব্দুল কালামের নাম তোমরা সবাই জানো, ডক্টর এপিজে আব্দুল কালাম, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1931 সালের 15ই অক্টোবর এবং উনি 2015 সালের 27শে জুলাই মৃত্যুবরণ করেন, যেটা খুব একটা রিসেন্ট ঘটনায় প্রায় বলা যেতে পারে। 5 বছর আগে ঘটেছে। এটা মোটামুটি তোমাদের অনেকেরই জানা আছে বিষয়টা। খুব একটা স্যাড ইনসিডেন্ট আমাদের মধ্যে ঘটে গিয়েছিল। উনি শিলংয়ে একটা কনফারেন্সে স্পিচ দিতে দিতে মানে সেখানে স্টেজেতেই উনি মারা যান। খুব একটা প্রচণ্ড একটা কি বলবো, মানে ওনার স্ট্রোক হয়, তার সাথে আমাদের বলা যেতে পারে ইন্ডিয়ার আমরা যারা ওনার মানে গুণমুগ্ধ একজন মানে আমরা ছিলাম, তো আমরা যারা মানে আমরা প্রত্যেকেই ওনাকে শ্রদ্ধা করতাম, তাদের কাছে একটা বিশাল বড় একটা দুঃখের ঘটনা ছিল এটা আমরা জানি। তো যাই হোক, উনি এই মৃত্যু বরণ করার আগে অনেক কিছু কাজ করে গিয়েছিলেন। প্রথমত উনি সায়েন্টিস্ট হিসাবে যে জায়গাটা উনি তৈরি করেছিলেন সেটা তো একটা অভূতপূর্ব জায়গা ছিল, সেটা তোমরা অল্প বিস্তর জানো। উনি ধরো সবার প্রথমে একটা কথা বলে দিই, যেহেতু এইটা একটা প্যাসেজটা একটা অটোবায়োগ্রাফি, ওনার আত্মজীবনী, তাই এই ব্যাপারটা একটু জেনে রাখা আমাদের খুব প্রয়োজন আছে। সেটা কি না, আমাদের অনেকের মধ্যেই একটা অল্প বিস্তর এরকম কি বলবো ভুল ধারণা আছে যে এপিজে আব্দুল কালাম উনি প্রচণ্ড গরিব ঘরের একজন মানুষ ছিলেন, মানে জন্মগতভাবে উনি গরিব ছিলেন। কথাটা শুধু ভুল নয়, প্রচণ্ড পরিমাণেই ভুল। শুধু গরিব তো উনি ছিলেনই না, অ্যাকচুয়ালি ওনার যারা পূর্বপুরুষ ছিলেন সেই পূর্বপুরুষরা মধ্যবিত্ত ছিলেন না, ওনারা ছিলেন উচ্চবিত্ত। পরে হয়তো একটু অবস্থা ডেটোরিয়েট করে, কিন্তু তার মানে এই নয় যে উনি অনেক সময় অনেক জায়গাতে এরকম হয়েছে উনি খেতে পেতেন না। এই ধরনের যে কথাগুলো আমরা অনেক সময় শুনে থাকি, এগুলো কিন্তু ভুল। এটা মাথায় রাখতে হবে সবার প্রথম শুরু করার আগে। আমি কথাটা একটু বলে দিলাম। ওনার বাবা উনি একজন বোট ওনার ছিলেন এবং উনি যে লোকাল মসজিদ আমরা দেখতে পাবো এখানে প্যাসেজে আছে সেই মসজিদের গল্প, তো সেই মসজিদের ইমাম ছিলেন। ইমাম হিন্দু অর্থে যেটা পুরোহিত, আমরা জানি মুসলিম জায়গায় সেটা হচ্ছে ইমাম, অর্থাৎ একটা বড় বিশাল বড় একটা ধর্মীয় পদ, সেটা উনি বহন করতেন এপিজে আব্দুল কালামের বাবা জয়নুলাবদিন। তো এটা তো ছিল, তার সাথে উনি একজন বোট ওনার ছিলেন। বোট ওনার, বোটের মালিক ছিলেন, যেই বোটে উনি ওই রামেশ্বরম টেম্পল, আমরা রামেশ্বরম টেম্পলের গল্প এখানে পাবো। সে রামেশ্বরম টেম্পল, রামেশ্বরমের যে বিশাল শিব মন্দির ছিল, সেই শিব মন্দিরে যে সমস্ত পিলগ্রিমস আসতেন, অর্থাৎ পূর্ণার্থী তীর্থযাত্রী যারা ছিলেন, তারা যারা আসতেন তাদেরকে উনি ওই ফেরিতে ওখানে পারাপার করাতেন। এটা একটা কমিউনাল হারমোনি, অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির বিশাল বড় একটা উদাহরণ। একজন মসজিদের ইমাম, তিনি হিন্দু তীর্থযাত্রীদেরকে পারাপার করাতেন। মূলত কিন্তু হিন্দু তীর্থযাত্রীরাই ওখানে পারাপার করতো, তাছাড়াও যারা আসতেন প্রত্যেককেই পারাপার উনি করাতেন, কিন্তু ওই জায়গাটা মূলত ছিল হিন্দু তীর্থযাত্রীরা ওখানে বেশি আনাগোনা করতো ওই জায়গা দিয়ে। তো ঠিক আছে, সেই জায়গাটা। এছাড়াও আরও অনেক সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প আমরা এখানে পাবো, বিশেষ করে যেটা আমাদের আজকের দিনে খুব প্রয়োজনীয় জিনিস। আমি এই জিনিসগুলো মূলত বলছি তার কারণ এটা প্যাসেজের সঙ্গে রিলেটেড, ইন্টার রিলেটেড, সেই জন্য এই জায়গাগুলো বলছি। আচ্ছা, সেটা একটা হলো। তো উনি এইরকম ছিলেন। তো ওনার পারিবারিক যে অবস্থা সেটা খুব একটা খারাপ ছিল না, এটা হলো মূল ব্যাপার। যাই হোক, আমরা যেটা ডক্টর এপিজে আব্দুল কালাম, আবুল পাকির জয়নুলাবদিন আব্দুল কালাম, আমরা দেখতে পাবে তোমাদের বইতে পুরো নামটা দেওয়া আছে, আর পুরো নামটা খুব ভালো করে বানান সহ ভালো করে তৈরি করে নেবে। এটা কিন্তু তোমাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস, শুধুমাত্র পরীক্ষার জন্য বলছি না, এটা আমাদের জানা প্রয়োজন, সেই জন্য বলছি আরো। তো যাই হোক, তো এই ডক্টর কালাম উনি আমরা জানি একজন বিশ্ব বরেণ্য একজন বিজ্ঞানী, কিন্তু তোমরা শুনলে অবাক হবে যে উনি কিন্তু ছোটবেলায়
প্রচণ্ড মেধাবী ছাত্র ছিলেন না, উনি পরিশ্রমী ছাত্র ছিলেন। পরিশ্রমের কোনো বিকল্প নেই যে কথাটা আমরা বলে থাকি, এটা যে একদমই মিথ্যে নয়, সেটা ডক্টর এপিজে আব্দুল কালাম প্রমাণ করে গেছেন। মেধা মেধা জিনিসটা অবশ্যই প্রয়োজন। উনি প্রচণ্ড মেধাবী ছিলেন না, মেধাবী ছিলেন, কিন্তু সেটা নিজের পরিশ্রম দিয়ে উনি পুষিয়ে দিয়েছিলেন। এটা হলো যেটা মূল কথা। তো আমরাও যদি সেরকমভাবে পরিশ্রম করি, অবশ্যই আমরা সেই জায়গাটাতে আমরাও আসতে পারি, মানে ওরকম জায়গাতে আসতে তো পারি, আমরা আমাদের জায়গায় অন্ততপক্ষে একটু আমরা উপরে যেতে পারবো, এটা আমরা আশা রাখি। মেধা তার সাথে পরিশ্রম, এটা অবশ্যই প্রয়োজনীয় একটা খুব জিনিস, পরিশ্রমটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো উনি প্রচণ্ড পরিশ্রমী ছাত্র ছিলেন। উনি এমআইটিতে পড়াশোনা করেন, তারপরে উনি রিসার্চ করেন ওখানে। উনি তারপর চলে যান ওখান থেকে, উনি ইসরো, যেটা আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা সেখানে উনি কিন্তু কর্মক্ষেত্রে উনি ওখানেই যান। ওখানে উনি একজন সায়েন্টিস্ট ছিলেন। ওনার নাম, ওনাকে আমরা জানো তোমরা, আমরা মিসাইল ম্যান বলেছি। মিসাইল ম্যান কেন না, অগ্নি যে মিসাইল, একটা একদম কি বলবো পুরোপুরি ভারতীয় প্রযুক্তিতে তৈরি, এবং সবচেয়ে যেটা বড় কথা, অত্যাধুনিক যে মিসাইল, সেই মিসাইলটা কিন্তু উনি লিডার ছিলেন। সেই জন্য ওনাকে অগ্নি যে মিসাইল, সেই মিসাইল তৈরির উনি লিডার ছিলেন, ওই জন্য ওনাকে মিসাইল ম্যান বলা হতো। এছাড়াও তিনি বিভিন্ন রকম যে বৈজ্ঞানিক যে ক্রিয়াকলাপ, সেগুলোর সাথে উনি যুক্ত ছিলেন। হ্যাঁ, এরপর আসি ওনার আরেকটা যে জায়গা, সেই জায়গাটা সম্বন্ধে, সেটা হচ্ছে উনি আমাদের দেশে, ভারতবর্ষের উনি 11th প্রেসিডেন্ট ছিলেন। 11th প্রেসিডেন্ট। তোমরা অটল বিহারী বাজপেয়ীজির নাম শুনেছ, যিনি ছিলেন একজন আমাদের ভারতবর্ষের, যিনি ছিলেন প্রধানমন্ত্রী। বর্তমানে আছেন নরেন্দ্র মোদী, আগে ছিলেন মনমোহন সিং, তার আগে অটল বিহারী বাজপেয়ীজি ছিলেন একজন, উনিও একজন খুব কি বলবো নাম করা, সবাই নাম করা অবশ্যই। তো উনি সেই বাজপেয়ীজির আমলে 2002-এ উনি আমাদের প্রেসিডেন্ট হন, আমাদের ভারতের রাষ্ট্রপতি। KR নারায়ণনের পরেই উনি ভারতের রাষ্ট্রপতি হন। 2002 থেকে 7 পর্যন্ত উনি ভারতের রাষ্ট্রপতি কাজ চালিয়ে গেছেন, এবং খুব সম্মানের সঙ্গে কাজ চালিয়ে গেছেন। ওনাকে এই জায়গায় বলা হতো পিপলস প্রেসিডেন্ট, অর্থাৎ জনগণের রাষ্ট্রপতি, পিপলস প্রেসিডেন্ট। অর্থাৎ উনি যে কাজগুলো করতেন এখানে, সেটা কিন্তু অবশ্যই একদম পুরোপুরি জনগণের ভালোর জন্য কাজ করতেন। উনি কিন্তু শিশুদের জন্য প্রচণ্ড ভালো ভালো কাজ করে গেছেন। শিশুদেরকে, শিশুরা অ্যাকচুয়ালি যে একটা জাতির ভবিষ্যৎ, সেটা উনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন, এবং ওনার কাজের মধ্য দিয়ে আমরা সেই জায়গাটা পেয়েছি। এরপর আসি ওনার রাইটিং সম্বন্ধে, রাইটিং ক্যারিয়ার। উনি অনেক কিছু বই লিখেছেন। উনি ইগনাইটেড ইন্ডিয়া এরকম বই লিখেছেন, হ্যাঁ, মিশন ইন্ডিয়া, ইগনাইটেড মাইন্ডস, মিশন ইন্ডিয়া, হ্যাঁ, এই বই লিখেছেন। টার্গেট 3 বিলিয়ন, এই বই লিখেছেন উনি। এছাড়া লিখেছিলেন ইন্ডিয়া 2020, অর্থাৎ 2020 সালে ভারত ঠিক কোন জায়গায় যেতে পারে বা কোন জায়গায় ভারতের যাওয়া উচিত, সেটার উপর উনি ফোকাস করেছিলেন। যদিও উনি 2020-তে আমরা আজকে দাঁড়িয়ে আছি, এখন এখানে কিন্তু একটা উল্টো ব্যাপার ঘটে গেছে। এখন আমরা কোভিডের জন্য সবাই অ্যাকচুয়ালি গৃহবন্দী হয়ে গেছি, ঠিক আছে? তো উনি, সেটা তো আর কারো পক্ষে বোঝা সম্ভব নয়, ভাইরাস যে কোনো সময় যে কোনো রকমভাবেই আসতে পারে। তো উনি কিন্তু ভেবেছিলেন বিষয়টা আলাদা। উনি 2020 সালে ভারতের যে একটা 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 কি বলবো ডেভেলপড নেশন, আমরা তো এখনো ডেভেলপিং বলি, উনি চেয়েছিলেন ডেভেলপড নেশন হবে, একটা উন্নত দেশ, উন্নয়নশীল দেশ নয়। তো এইটা উনি চেয়েছিলেন, তো এইটা পাওয়া যায়। এছাড়া উনি যে বইটার জন্য মূলত বিখ্যাত, যে রাইটিংয়ের জন্য উনি মূলত বিখ্যাত, সেই লেখাটি হলো আমাদের যে প্যাসেজ, সেই প্যাসেজ যেই বইটা থেকে নেওয়া হয়েছে, যে মূল বই, উইংস অফ ফায়ার, কালামস অটোবায়োগ্রাফি। ডক্টর কালামের আত্মজীবনী হচ্ছে উইংস অফ ফায়ার, 1999 যে বইটি পাবলিশ করেছিল, বেস্ট সেলিং বুক ছিল। সেই বইয়ের প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের স্ট্রং রুটস, আমরা সেটা পড়বো। স্ট্রং রুটস, এটা হচ্ছে আমাদের ওই বইয়ের প্রথম চ্যাপ্টার। হ্যাঁ, এইখানে বলে রাখা ভালো, এই বইটার পুরোটা কিন্তু ডক্টর কালাম নিজে লেখেননি। হ্যাঁ,
ঘটনাটা ওনার আত্মজীবনী, মানে তো অবশ্যই নিজের জীবনী, কিন্তু উনি পুরোটা লিখে যাননি। উনি লিখেছেন ওনার এই যে জীবনীর যে বিষয়গুলো, এটা আরেকজন, ওনার একজন কো সায়েন্টিস্ট ওনার সঙ্গে একসাথে কাজ করতেন। হ্যাঁ, একসাথে উনি মিসাইল সায়েন্টিস্ট হিসাবেই কাজ করতেন, এবং তিনিও একজন রাইটার ছিলেন, ডক্টর অরুণ কুমার তিওয়ারি। উনি এই বইয়ের বেশ কিছুটা অংশ কিন্তু লিখেছেন আমাদের ডক্টর কালামের সঙ্গে। আরেকটা ব্যাপার আছে, এই যে স্ট্রং রুটস, এই যে বইটা আমরা পড়ব, এই যে প্যাসেজটা, এটা আমরা কি বললাম, উইংস অফ ফায়ারের ফার্স্ট চ্যাপ্টার, এটা প্রথম চ্যাপ্টার। তো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, উনি মূলত এটা লিখেছিলেন ইংরেজিতে। এটা বাংলা সহ, বাংলা, তামিল, তেলেগু সহ বিভিন্ন ভাষা, অর্থাৎ প্রায় 13টা ভাষাতে বইটা ট্রান্সলেটেড হয়েছে। 13টা ভাষায় বইটা ট্রান্সলেট হয়েছে, এবং তোমরা শুনলে আরও অবাক হবে, এই বইটা ইভেন চাইনিজ এবং ফ্রেঞ্চ দুটো বিদেশি ভাষাতেও ট্রান্সলেট হয়েছে এই বইটা, উইংস অফ ফায়ার। সেই উইংস অফ ফায়ারের ফার্স্ট চ্যাপ্টার স্ট্রং রুটস আমরা এখন পড়তে যাব। তাহলে এই স্ট্রং রুটস কি? স্ট্রং রুটস এটা খুব সহজেই আমরা জানি, শক্ত শিকড়ের কাজ কি? আমরা জাস্ট কিছুদিন আগেই তোমাদেরকে পড়িয়েছি অন কিলিং আ ট্রি, সেখানে শিকড়ের কাজ কিন্তু খুব সহজভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে, ছোট করে, কিন্তু তার যে বড় একটা কাজ আছে সেটা ব্যাখ্যা করা আছে। কি কাজ না, শিকড়ের কাজ হচ্ছে গাছটাকে শক্ত করে ধরে রাখা, গাছটা যাতে প্রচণ্ড বড় হয় সেটা দেখা হচ্ছে শিকড়ের কাজ। সেই জন্য শিকড়টা তুলে ফেললে পুরো গাছটা নষ্ট। তাই শিকড়, একটা গাছ কত বড় হচ্ছে সেটা কিন্তু শিকড়ে তার পরিচয়। শিকড় যত ভালো হবে গাছ তত বড় হবে। তাহলে শক্ত শিকড় এখানে এই যেটা, এটা অ্যাকচুয়ালি ওনার যে ফ্যামিলি, ওনার যে পরিবার, সেই পরিবার কেমন একটা শিকড় হিসাবে কাজ করেছে। আজকে আমরা যে গাছটাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ ডক্টর এপিজে আব্দুল কালাম যদি একটা গাছ হন, একটা বিশাল গাছ হন, ফলদায়ী গাছ, তো সেই গাছের যে উপকার বা সেই গাছ থেকে আমরা যে ভালো গুণগুলো আমরা পেয়েছি, সেই গাছের যে শিকড়টা আমাদের আগে জানা দরকার। শিকড়টা, সেই শিকড়টার কথা উনি আমাদেরকে এখানে বলতে চাইছেন, যে আমার একটা শক্ত শিকড়। সেই শক্ত শিকড়ের কথা আমরা এখানে শুনবো, যে কিভাবে ওনার এই শক্ত শিকড়টা তৈরি হয়েছিল, বা শক্ত শিকড়টা আসলে কিভাবে ওনাকে বড় হতে সাহায্য করেছে। ঠিক আছে, তাহলে শিকড়, এখানে এই শক্ত শিকড় কথার অর্থ কি না, শিকড় মানে হলো আমাদের পরিবার, যেটা আমাদেরকে, আমরা মাই ওন ট্রু ফ্যামিলিও পড়েছি, সেখানে গাছেরা বলছে আমরা তোমাদের নিজস্ব পরিবার। তাহলে সেরকম কি হচ্ছে না, পরিবার, একটা পরিবার আমাদেরকে প্রোটেক্ট করছে, একটা পরিবার আমাদেরকে বড় হতে সাহায্য করে। তাহলে সেই পরিবারটা শিকড়ের মতো কাজ করে একটা গাছের শিকড় যেমন কাজ করে, পরিবার সেই কাজটা আমাদের করে, আমাদেরকে নারিশ করে, আমাদেরকে বড় হতে সাহায্য করে। তাহলে এই শিকড় যার যত শক্ত হবে, গাছ তত শক্ত হবে, গাছ তত ভালো হবে। সেই শক্ত শিকড়ের কথা উনি বলছেন, যে আমার শিকড় কতটা শক্ত ছিল তোমরা একটু দেখো, আজকে আমি যেটা, সেটা আমার ওই শক্ত শিকড়ের জন্য আমি হয়েছি। যাক, আমরা আজকে পার্ট 1টা পড়বো, অর্থাৎ প্রথম অংশ পড়বো। প্রথম অংশ আমরা শুরু করছি। I was born into a middle-class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. I was born, আমি জন্মগ্রহণ করেছিলাম ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, একটা মিডল ক্লাস। দেখো, এখানে কিন্তু বলা হচ্ছে একটা মধ্যবিত্ত। তাহলে কোনোদিনই কিন্তু উনি গরিব ছিলেন না, উনি কিন্তু নিজেকে গরিব বলে বর্ণনা করেননি একবারও। মিডল ক্লাস তামিল ফ্যামিলি, এটা কতটা মিডল ক্লাস সেটা কিন্তু আমরা পরে আরও দেখতে পাবো। একটা মধ্যবিত্ত তামিল পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম ইন দ্য আইল্যান্ড টাউন অব রামেশ্বরম। রামেশ্বরমের যে আইল্যান্ড টাউন, যে দ্বীপ শহর, সেই দ্বীপ শহরে আমি জন্মগ্রহণ করেছিলাম। ইন দ্য আর্স্টওয়াইল মানে পূর্বতন, আগের, ফরমার, আর্স্টওয়াইল ম্যাড্রাস স্টেট, আগে যেটা ছিল মাদ্রাজ রাজ্যে। মাদ্রাজ এখন যেটা চেন্নাই। ঠিক আছে, তাহলে বলছে আগে যে মাদ্রাজ রাজ্য, সেই মাদ্রাজ রাজ্যের রামেশ্বরমের যে দ্বীপ শহর, সেই রামেশ্বরমের দ্বীপ শহরে আমি একটা মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। মাই ফাদার জৈনলাবদিন
had neither much formal education nor much wealth. My father Jainalabdin, আমার বাবা জাইনুলাবদিনের হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, না ছিল বেশি গতানুগতিক বা প্রথাগত যে শিক্ষা, সেই শিক্ষা বেশি ছিল না। অর্থাৎ উনি ওই স্কুল কলেজে যে বিশাল পড়াশোনা করেছেন, গতানুগতিক শিক্ষা, ফর্মাল এডুকেশন, এটা কিন্তু ওনার মধ্যে ছিল না। আমরা যেমন রবীন্দ্রনাথের ক্ষেত্রেও বলে থাকি, আমরা অনেকে বলে থাকি রবীন্দ্রনাথ তো পড়াশোনাই করেননি। অ্যাকচুয়াল কথাটা ভুল। রবীন্দ্রনাথ ফর্মাল এডুকেশন, যেটা গতানুগতিক শিক্ষা যেটাকে বলে থাকি, সেই গতানুগতিক শিক্ষায় উনি শিক্ষিত নন, কিন্তু উনি প্রচণ্ড শিক্ষিত ব্যক্তি। সেটা তো আমরা জানতেই পারি সহজেই। তার কারণ শুধু স্কুলে গিয়ে পড়াশোনা করলেই আমরা বলি এডুকেশন, তা কিন্তু নয়। সেটা হচ্ছে ফর্মাল এডুকেশন, সেটা হলো গতানুগতিক শিক্ষা। সেই গতানুগতিক শিক্ষায় কিন্তু ওনার বাবা জাইনুলাবদিন, দেখো ওনার নামের মধ্যেও, অর্থাৎ আমাদের এপিজে আব্দুল কালামের মধ্যে এপিজে যে জাইনুলাবদিন, এটা ওই যেটা আমরা বলি তামিল বা এইসব পরিবারের ক্ষেত্রে এখানে ওই জায়গাতে ওখানে কিন্তু বাবার নাম কিন্তু নামের সঙ্গে যোগ করে দেওয়া হয়। যেমন আমরা দেখে থাকি আমাদের বিখ্যাত ক্রিকেটার যে আছেন সচিন তেন্ডুলকর, সচিন রমেশ তেন্ডুলকর, অ্যাকচুয়ালি রমেশ নামটা ওনার বাবার নাম, সেই বাবার নামটা মাঝে দিয়ে দেওয়া হয়েছে। এখানেও জাইনুলাবদিন বাবার নাম, তো সেই বাবার নাম কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে। তাহলে মাই ফাদার জাইনুলাবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, বেশি মানে গতানুগতিক বা প্রথাগত শিক্ষা ছিল না, হয়তো কিছুটা পড়েছেন, এই জন্য মাছ বলেছেন। নর মাচ ওয়েলথ, প্রচুর সম্পদও ছিল না। ওই যে বলেছে মধ্যবিত্ত পরিবার। আমি এটাও বলেছি যে অ্যাকচুয়ালি কালামের যে পূর্বপুরুষরা যারা ছিলেন তারা কিন্তু প্রচণ্ড বড়লোক ছিলেন, ওয়েলদি ছিলেন, কিন্তু সেই ওয়েলথটা, সেই সম্পদ আস্তে আস্তে কমতে থাকে। অর্থাৎ যখন জাইনুলাবদিনের কাছে আসে, ওই জায়গাতে গিয়ে কিন্তু প্রচুর সম্পদ ওনাদের ছিল না, কিন্তু ওনারা গরিবও ছিলেন না, মিডল ক্লাস ছিলেন। নর মাচ ওয়েলথ, বেশি সম্পদও ছিল না। Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. Despite these disadvantages, এই অসুবিধাগুলি থাকা সত্ত্বেও, ডিসঅ্যাডভান্টেজ যেগুলো আমাদের অ্যাডভান্টেজ নয়, ডিসঅ্যাডভান্টেজ, এই অসুবিধা। তাহলে অসুবিধাগুলো কি ছিল? যে ওনার প্রথাগত শিক্ষাও সেরকম ছিল না, বা ওনার সেরকম সম্পদও ছিল না, এগুলো ছিল ওনার ডিসঅ্যাডভান্টেজ। বলছে এই ডিসঅ্যাডভান্টেজগুলি থাকা সত্ত্বেও হি পজেসড গ্রেট ইনেট উইজডম, তার মধ্যে ছিল কিন্তু প্রচণ্ড ইনেট উইজডম, অর্থাৎ যেটা সহজাত বুদ্ধি, সহজাত জ্ঞান, অর্থাৎ যেটা আমাদের জন্মগত, যেটা প্রকৃতিগত যে জ্ঞান, সেই জ্ঞান কিন্তু ওনার মধ্যে প্রচুর পরিমাণে ছিল। সহজাত জ্ঞান ছিল প্রচুর পরিমাণে, ইনেট উইজডম অ্যান্ড আ ট্রু জেনারোসিটি অব স্পিরিট, অ্যান্ড আ ট্রু জেনারোসিটি, সত্যিকারের উদারতা ছিল ওনার স্পিরিট, ওনার মানসিকতার মধ্যে সত্যিকারের একটা উদারতা ছিল। জেনারোসিটি মানে উদারতা, একটা ফ্রিডম, একটা উদারতা, সেই সত্যিকারের উদারতা কিন্তু ওনার মনের মধ্যে ছিল। তার মানে উনি একজন সত্যিকারের মনের দিক থেকে উদার ব্যক্তি ছিলেন, এবং ওনার মধ্যে কিন্তু সহজাত জ্ঞানও প্রচুর পরিমাণে ছিল। He had an ideal helpmate in my mother, আসিয়াম্মা। He had an ideal helpmate, তার একজন আদর্শ সহকারী ছিলেন। হেল্পমেট মানে একজন সঙ্গী যিনি আমাদেরকে সাহায্য করেন। আবার হেল্পমেট মানে এটাও হয়, হেল্পমেট মানে কিন্তু অ্যাকচুয়ালি ওয়াইফ, স্ত্রীকেও হেল্পমেট বলা হয়। অনেক ক্ষেত্রে কি হয়, স্ত্রী হয়তো ঠিকঠাক হেল্পমেট হয়ে উঠতে পারেন না, অর্থাৎ একদিকে মানে হেল্পমেট, তিনি স্ত্রী হিসাবে স্ত্রী, হেল্পমেট ঠিক আছে, কিন্তু হেল্পমেটের আরেকটা যে মানে, অর্থাৎ যে আদর্শ একজন সঙ্গী যে সবসময় সব কাজে সাহায্য করেন, সেটা কিন্তু অনেক সময় হয়ে উঠতে পারেন না। এখানে কিন্তু আইডিয়াল হেল্পমেট ছিলেন, অর্থাৎ উনি স্ত্রী এবং সত্যিকারে একজন সাহায্য করতেন ওনাকে, এমন সঙ্গী যিনি ওই জাইনুলাবদিনকে সাহায্য করতেন। আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার, আমার মায়ের মধ্যে তিনি একজন আদর্শ স্ত্রীকে খুঁজে পেয়েছিলেন, বা আদর্শ একজন সহায়ককে খুঁজে পেয়েছিলেন, একজন সাহায্যকারীকে খুঁজে পেয়েছিলেন। আসিয়াম্মা, মায়ের নাম আসিয়াম্মা। নামগুলো এবং বানানগুলো সব কিছুরই বানান সব একটু বেশ ভালো করে খেয়াল রাখবে।
I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. I do not recall. আমার মনে নেই, আমি মনে করতে পারি না দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, সঠিক সংখ্যা, এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, লোকজনের সঠিক সংখ্যা, সি ফেড এভরিডে, যেই লোকগুলোকে তিনি প্রত্যেক দিন খাওয়াতেন, মানে প্রত্যেক দিন কত লোক যে বাড়িতে খেত তার সঠিক সংখ্যাটা আমার কিন্তু মনে নেই। বাট কিন্তু আই এম কোয়াইট সার্টেন, আমি কিন্তু বেশ নিশ্চিত, দ্যাট যে ফার মোর আউটসাইডার্স, অনেক বেশি বাইরের লোক, এট উইথ আস, আমাদের সাথে খেত, দেন অল দ্য মেম্বার্স অব আওয়ার ওন ফ্যামিলি, আমাদের নিজেদের পরিবারের যে সদস্যরা সবাই মিলে পুট টুগেদার একসাথে হলে যতজন হয় তার থেকেও আরও বেশি বাইরের লোক কিন্তু প্রত্যেক দিন আমাদের বাড়িতে খেত। এটা আমার মনে আছে, কিন্তু তার যে সঠিক সংখ্যাটা, কতজন লোককে মা এরকম প্রত্যেক দিন খেতে দিতেন, সেই সঠিক সংখ্যাটা কিন্তু আমার মনে নেই। অর্থাৎ এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা ছোট থেকেই এক থাকা, সব মানুষ মিলে একসাথে একত্রে বাস করার, হ্যাঁ, যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু উনি দেখে আসছেন। তাহলে যে স্ট্রং রুটস আমরা যেটা বলছি, যে শক্ত শিকড়, সেই শিকড়ের যে জায়গাটা, অর্থাৎ একত্রে থাকাটা, এই যে জায়গা, এই জায়গাটা কিন্তু আমরা একটা লক্ষ্য করতে পারছি। এইটা একটা কিন্তু একটা শিকড়ের খুব মানে ভালো শিকড়ের হিসাবে কাজ করে, যাতে গাছটা আরো বড় হতে পারে। একত্রে থাকা, এখনকার দিনে আমরা কি দেখতে পাচ্ছি, যে ওই কি বলবো, ডিভাইডেড ফ্যামিলি, বাইফার্কেটেড ফ্যামিলি, এগুলো আমরা দেখতে পাচ্ছি, মানে ডিভাইডেড হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, এই যে একটা একসাথে থাকার তার যে আনন্দ, একসাথে থাকলে তার মধ্যে যে একটা আলাদা বোধ তৈরি হয়। আজকে এমন হয়, আমি 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 শহরের অনেক ছেলেকে এরকম বলতে শুনেছি, যে ধরো কোনো কোনো ক্ষেত্রে কোনো সম্পর্ক, আমরা সেই বাবা, কাকা, কাকিমা, মামা, মামিমা, এইটুকু যে জায়গা, এই রকমের মধ্যে সীমাবদ্ধ। ওর বাইরে আরও যে বিভিন্ন যে সম্পর্কের যে জগৎটা আছে, সম্পর্কের যে জায়গাটা আছে, ঠিক আছে, সেই জায়গাটা অনেকে জানেই না। না জানার কারণ হচ্ছে আজকে ছোট ছোট পরিবারগুলো। তাহলে ছোট ছোট পরিবার, তার ফলে কি হচ্ছে না, শুধু নিজেদের আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। তার ফলে কিন্তু শিকড়টা খুব স্ট্রং হচ্ছে না। কিন্তু কালামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শিকড় কিন্তু বেশ স্ট্রং। তার কারণ উনি দেখতে পাচ্ছেন যে এত লোকজন একসাথে মিলেমিশে কিভাবে থাকতে হয়, কিভাবে ভালো থাকতে হয়, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনি খুব ভালোই জানতেন সেই জায়গাটা। তাহলে বলছে, তাহলে আমরা দেখতে পেলাম এখানে স্ট্রং রুটস কেন হচ্ছে, তার একটা ভালো জায়গা আমরা দেখতে পেলাম, যে সবাই মিলে মিশে থাকার যে একটা জায়গা, সেটা প্রথম থেকেই ওনার মধ্যে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বলছে ফার মোর আউটসাইডার্স, অনেক বেশি বাইরের লোক কিন্তু এখানে আমাদের বাড়িতে প্রত্যেক দিন খেত। তাহলে বাবা এবং মা, আমরা প্রথম যাদের হাত ধরে শিক্ষাটা বেশি গ্রহণ করি, সেই বাবা মায়ের মধ্যে উদারতার জায়গা আমরা দেখতে পেলাম। বাবারটা আরও পরের দিকে আসবে, এখন আপাতত মায়ের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা বেশি করে এখানটা পাচ্ছি। হ্যাঁ, যে কিভাবে একটা ছেলেকে ভালো শিক্ষা দিতে হয়, সেটা শুধুমাত্র তাকে বলে বলে না, কাজের মাধ্যমে দেখিয়ে দেওয়া, যে এইগুলো করলে আমরা ভালো থাকি, এইগুলো ভালো জিনিস, সেটা বুঝিয়ে দেওয়া। তাহলে সেখানে কিন্তু একটা স্ট্রং রুটস, একটা শক্ত শিকড় তৈরি হয়, যাতে গাছ ভালো হবে। তাহলে এই যে জায়গাটা আমরা প্রথম চ্যাপ্টারে দেখতে পেলাম, যে ওখানে উনি বাবা কথা বললেন, নিজের পরিবারের কথা বলছেন, বাবার কিছুটা কথা বলেছেন এবং মায়ের কিছু কথা বলছেন। My parents were widely regarded as an ideal couple. My parents were widely regarded, আমার বাবা মা কে প্রচণ্ডভাবে, ব্যাপকভাবে মনে করা হতো বা ধরে নেওয়া হতো, বা মানে তাদেরকে শ্রদ্ধা করা হতো, বা মানে তাদেরকে বিবেচনা করা হতো অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, একটা আদর্শ জোড়া, আদর্শ জুটি হিসাবে আমার বাবা মাকে কিন্তু মনে করা হতো, বিবেচনা করা হতো আদর্শ জুটি হিসাবে। My mother's lineage was the more distinguished, one of her forebears having been bestowed the title of Bahadur by the British. My mother's lineage, আমার মায়ের বংশ পরিচয়টা, was the more distinguished, ছিল আরো বেশি পরিমাণে বিখ্যাত,
মায়ের বংশ পরিচয়টা আরো বেশি বিখ্যাত ছিল। দা মোর ডিস্টিংগুইশড কথাটা আমরা সাধারণত ব্যবহার করি না, দা কথাটা আমরা নর্মালি সুপারলেটিভে ব্যবহার করি। উনি এখানে দা মোর বলেছেন, ঠিক আছে, তো এটা মোস্টের ক্ষেত্রে হয়, মোরের ক্ষেত্রে আমরা ব্যবহার করি না, ঠিক আছে। দ্য মোর ডিস্টিংগুইশড এটা ছিল আরো বেশি বিখ্যাত, কেন সেটা বলে দিয়েছে। ওয়ান অব হার ফোর বিয়ার্স, তার পূর্বপুরুষদের মধ্যে একজন, হ্যাভিং বিন বেস্টোড তাকে প্রদান করা হয়েছিল, কনফার্ড বেস্টোড প্রদান করা হয়েছিল, দ্য টাইটেল অব বাহাদুর, বাহাদুর এই উপাধি প্রদান করা হয়েছিল বাই দ্য ব্রিটিশদের দ্বারা। অর্থাৎ তৎকালীন যুগে আমরা জানি ব্রিটিশ সরকাররা বাহাদুর, রায় বাহাদুর এই ধরনের বিভিন্ন খেতাব তারা দিতেন, খেতাব এগুলো কেউ যে টাইটেল, খেতাব, উপাধি এগুলো দেওয়া হতো। সেরকম কালামের মায়ের কালামের মায়ের পূর্বপুরুষদের একজন ব্রিটিশদের কাছ থেকে এইরকম বাহাদুর খেতাব পেয়েছিলেন, বাহাদুর খেতাব। অর্থাৎ সেক্ষেত্রে অবশ্যই এই পরিবার একটি বিখ্যাত পরিবার ছিল। তো সেই পরিবার কি, তার মানে বাবার পরিবারে কিন্তু সেরকম কোনো বিখ্যাত ব্যাপার ছিল না, মায়ের পরিবার কিন্তু অনেক বেশি বিখ্যাত ছিল। তাতেও কিন্তু বাবা মায়ের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং সেটা ছিল খুব বেশি। তার কারণে যে বলছে যে আইডিয়াল কাপল, আদর্শ জুটি হিসাবে বাবা মা কে মনে করা হতো, একটা আদর্শ জুটি হিসাবে, এটা ব্যাপকভাবে ব্যাপকভাবে এটা মনে করা হতো। এক্ষেত্রে একটা গল্প, কালাম স্যারের একটা গল্প মনে পড়ে, উনি বলেছেন এক জায়গাতে, উনি বলছেন একদিন সন্ধ্যাবেলায় আমরা, মানে এই যে আদর্শ জুটি তার একটা উদাহরণ তুলে ধরা হচ্ছে, এরকম হয়তো অনেক উদাহরণ আছে। বলছে একদিন সন্ধ্যাবেলায় আমরা, রাত্রিবেলার দিকে আমরা খেতে বসেছি সবাই মিলে একসাথে। সেদিন রুটিগুলো একটু পুড়ে গেছে, তো মা একটু ভয় পাচ্ছে, রুটিগুলো পুড়ে গেছে। বাবাকে খেতে দেওয়ার সময় বলছে যে কিছু মনে করো না, আজকে একটু রুটিগুলো পুড়ে গেছে। তো জালালউদ্দিন বলছেন যে ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না, পোড়া রুটি আমার ভালোই লাগে বলে বাবা রুটি খেয়ে চলে গেল নিজের রুমে। কালামও খেয়ে দিয়ে উঠেছে, উঠে উনি মানে ছোট তো, উনি গেছেন তখন বাবার রুমে গেছেন, বাবার রুমে যেয়ে বাবাকে গুড নাইট জানাতে গেছেন। গুড নাইট জানাতে গিয়ে বাবাকে কৌতূহল বশত প্রশ্ন করেছে যে বাবা তুমি কি সত্যি পোড়া রুটি পছন্দ করো, জিজ্ঞাসা করেছে। তো তখন জয়নুল আবেদিন একটু হেসে বললেন যে দেখো তোমার মাও সারাদিন অনেক পরিশ্রম করছে, তাই আজকে রুটিটা যে কোনো কারণেই হোক একটু পুড়ে গেছে, প্রত্যেক দিন হয় না, আগেও হয়নি, ভবিষ্যতেও যে হবে তার কোনো মানে নেই, তো আজকে পুড়ে গেছে রুটিটা একটু, কিন্তু কালকে আবার আমি ভালো রুটি পাবো। যদি বাই চান্স আমি আজকে কোনো খারাপ কথা বলে ফেলি এই পোড়া রুটির জন্য, সেটা কিন্তু কালকে আমি আর ফেরত পাবো না, সেটা আমি আর কোনো রকম, মানে কোনো বাজে কথা যদি আজকে ওই পোড়া রুটিটার জন্য বলে ফেলি, সেটা কিন্তু কালকে আর ভালো হয়ে ফেরত আসবে না, রুটিটা তো কালকে আবার ভালো হতে পারে। তো এই যে জায়গাটা, এটা একটা ছোট গল্প, এটা কালাম স্যার নিজে বলেছেন, তো সেই রকম গল্প কিন্তু অনেক আছে। তাহলে আইডিয়াল কাপল বলতে তো কোনো বাধা নেই, সত্যিই তো তাই, বাস্তব। এরকম আমরা করি কি, আমরা তো খেতে বসে যদি আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটা না পাই, আমরা চেঁচামেচি শুরু করে দিই, কিন্তু সেটা উনি করেননি। তো সেই যে জায়গাটা, সেই জায়গাটাতে অবশ্যই আমরা বলতে পারি ওনারা আইডিয়াল কাপল। এটা একটা উদাহরণ, এরকম বহু উদাহরণ আছে। I was one of many children, a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. I was one of many children. আমি ছিলাম অনেকগুলো সন্তানদের মধ্যে, বাবা মায়ের অনেকগুলো সন্তানদের মধ্যে আমি ছিলাম একজন। আর শর্ট বয়, আমরা কালাম স্যারকে যদি ওনার মানে কথাটা ভাবি, উনি একটু বেঁটে ছিলেন, শর্ট বয়। আর শর্ট বয় একটা বেঁটে বা ছোটোখাটো একজন ব্যক্তি, একটা ছেলে আমি, উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস, খুব সাধারণ দেখতে, আনডিস্টিংগুইশড মানে যাকে আলাদা করে নেওয়া যায় না, ডিস্টিংগুইশ করা যায় না, মানে অনেক ভিড়ের মাঝখান থেকে আমাকে যে আলাদা করে চিনে নেওয়া যেত সেটা নয়। আমরা কিন্তু এটা বড় কালাম স্যারের কথা ভাবছি না, তা কালাম স্যার যখন উনি ওনার জায়গায় পৌঁছে গেছেন তখন উনি ডিস্টিংগুইশড, অনেক বেশি ডিস্টিংগুইশড, যে কোনো লোকের মাঝখান থেকে উনি আলাদা হয়ে বেরিয়ে চলে যেতে পারবেন, এতটাই উনি ডিস্টিংগুইশড হয়েছিলেন। উনি কিন্তু বয়, একটা ছোট ছেলে হিসাবে এই কথাটা উনি বলছেন যে আমি কিন্তু আনডিস্টিংগুইশড, মানে এরকম না বেশ সুন্দর হ্যান্ডসাম আমাকে দেখতে, টল, অনেকের মধ্যে দেখেছো সেটা কি সুন্দর দেখতে, এরকম ভাবে আমাকে আলাদা করে নেওয়া যেত না, আনডিস্টিংগুইশড, খুব সাধারণ দেখতে ছিলাম আমি,
একদম। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, যে জন্মগ্রহণ করেছিল লম্বা এবং বেশ সুন্দর দেখতে বাবা মায়ের কাছে জন্মগ্রহণ করেছিল একটা সাধারণ মানের একটি ছেলে। সেই সাধারণ একটি ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্প, সেটাই হলো উইংস অফ ফায়ার। পুরোটা স্ট্রং রুটসটা পুরোটা নেই এখানে, উইংস অফ ফায়ার পুরোটা, যদি কারো কোনোদিন কোনো সময় সম্ভব হয় আর কি পুরোটা পড়ে নিয়ে, যদিও বলে রাখি আমারও কিন্তু পুরোটা পড়া হয়নি, ঠিক আছে। তো যাই হোক, আমারও ইচ্ছা আছে, তোমাদেরও বলছি, এখন নয় পরে পড়ে নিও তোমরা। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, এবার একটু বাড়িটার পরিচয় দিচ্ছেন। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century। উই লিভড, আমরা বাস করতাম, ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমাদের যে পূর্বপুরুষের যে বাড়ি, পৈতৃক বাড়ি বলে থাকি আমরা সাধারণত, যে পূর্বপুরুষের যে বাড়ি সেই বাড়িতেই আমরা বাস করতাম। হুইচ ওয়াজ বিল্ট, যেটা তৈরি হয়েছিল, ইন দ্য মিডল, মাঝখানে, অব দ্য 19th century, 19বিংশ শতাব্দীর মাঝখানে যে বাড়িটা তৈরি হয়েছিল, সেই যে আমাদের পূর্বপুরুষদের বাড়ি, আমরা সেখানেই বাস করতাম। It was a fairly large pakka house made of limestone and brick on the Mosque Street in Rameswaram. It was a fairly large pakka house. এটা ছিল একটা বেশ বড়সড় পাকা বাড়ি। ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, নিশ্চয়ই এটা বুঝতে পারছো, আমি এটা যেটা আগে বলছিলাম যে ওনার পরিবার প্রথম দিকে অ্যানসেস্টার্স, ওনার যারা পূর্বপুরুষ ছিলেন, তারা কিন্তু যথেষ্ট ওয়েলদি ছিলেন, যথেষ্ট একটা বিত্তশালী ব্যক্তি ছিলেন, প্রচুর সম্পদ ছিল তাদের, বেশ বড় একটা পাকার বাড়ি তৈরি করেছিলেন ওনারা। মেড অব লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা তৈরি হয়েছিল লাইমস্টোন অ্যান্ড ব্রিক, অর্থাৎ চুনা পাথর এবং ইট দিয়ে তৈরি হয়েছিল। তৎকালীন যুগের যে বাড়িগুলো চুনা পাথর এবং ইট দিয়ে তৈরি হয়েছিল। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের যে মস্ক স্ট্রিট, কলকাতা বা বিভিন্ন জায়গার যে শহরাঞ্চলের, ওখানে দেখবে বাড়ির ক্ষেত্রে ঠিকানাতে নর্মালি রাস্তার নাম ব্যবহার করা হয়। বিধান সরণি, আরামবাগের ক্ষেত্রে আমরা বলে থাকি লিংক রোড, ঠিক আছে। এই যে জায়গাগুলো, তো এই রকম রাস্তার নাম ধরে ঠিকানা তৈরি করা হয়। তাহলে সেরকম ওই রামেশ্বরমের যেটা মস্ক স্ট্রিট, মসজিদের যে রাস্তা ছিল, মসজিদে যাওয়ার রাস্তার জন্য সেই রাস্তার নাম ছিল মস্ক স্ট্রিট, সেইখানে আমাদের বাড়িটা অবস্থিত ছিল। My austere father used to avoid all inessential comforts and luxuries. My austere father, আমার প্রচণ্ড সাধারণ বাবা, অস্টিয়ার মানে ভেরি সিম্পল, খুবই সাধারণ বাবা, মানে যিনি সাধারণভাবে বাঁচাটা পছন্দ করতেন। ইউজ টু অ্যাভয়েড, যিনি এড়িয়ে চলতেন, অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সুরিজ, সমস্ত ইনএসেন্সিয়াল অপ্রয়োজনীয়, কমফর্টস আরাম, অ্যান্ড লাক্সুরিজ এবং বিলাসিতা, সমস্ত অপ্রয়োজনীয় যে আরাম বিলাসিতা, এগুলো আমার বাবা এড়িয়ে চলতেন। আমরা অনেক ক্ষেত্রে প্রয়োজনীয়তা আর বিলাসিতার মধ্যে পার্থক্যটা ভুলে যাই। আমাদের কতটা প্রয়োজন আর আমরা কতটা অ্যাকচুয়ালি ব্যবহার করছি, সেটার মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারি না অনেক সময়, ঠিক আছে। আমি অনেক ক্ষেত্রে আমরা কি করি, ধরা যাক আছে মানেই, অনেক ক্ষেত্রে আমরা আছে মানে বেশি করে করে যদি না আমরা ব্যবহার করি, তাহলে লোকে আমাকে হয়তো বলবে কৃপণ, মাইজার। ব্যাপারটা তা নয়, কিন্তু মোটেও তা নয়। আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের যেটা প্রয়োজন সেটা যদি আমরা না করি, তাহলে কিন্তু আমাদেরকে কৃপণ বলা হয়। কিন্তু যেটা প্রয়োজন নয় সেটাও করা, সেটা কিন্তু এটা বোঝায় না তুমি কৃপণ নও, এটা কিন্তু অপ্রয়োজনীয় জিনিসে খরচ করে ফেলা, যেটা কিন্তু আমাদের মোটেও উচিত নয়। সেই জায়গাটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ প্রয়োজনীয়তা এবং বিলাসিতার মধ্যে যে পার্থক্যটা, সেটা আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ আমার ধরো প্রত্যেকদিন আমার বাড়িতে আমার যতটা চাল লাগছে রান্নার জন্য বা রুটি তৈরি করার জন্য যত আটা লাগছে, আমি তার থেকে বেশি বেশি করে ফেলে দিলাম, এটা কিন্তু খুবই বাজে জিনিস, এটা মাথায় রাখতে হবে। তো সেই জন্য তাহলে আমার প্রয়োজন হচ্ছে হয়তো আমার 500 চাল, সেখানে আমি রান্না করলাম 1 কেজি, এই 500টা যেটা ফেলা গেল, এটা কিন্তু তোমার টাকা আছে বলে তুমি নষ্ট করতে পারো না। তাহলে ওই যে পরের 500টা, ওটা কিন্তু ইনএসেন্সিয়াল কমফর্টস লাক্সুরির মধ্যে পড়ে গেল এইখানে। সেটা হ্যাঁ, কিছু কিছু কমফর্টস লাক্সুরিটাও কিন্তু আমাদের কিন্তু আবার এসেন্সিয়াল হয়, সেগুলো থাকে মানে প্রয়োজনীয়। কমফর্টস লাক্সুরি সবগুলোই যে অপ্রয়োজনীয়তা কিন্তু নয়, কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় হয়, সেটাও কিন্তু খেয়াল রাখতে হয়, কিন্তু সবটা নয়।
যেটা ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ, মানে যে আরাম বিলাসিতা আমাদের একদমই অপ্রয়োজনীয়, সেগুলোকে এড়িয়ে চলা উচিত, যেটা জালালউদ্দিন করতেন। ওই জন্য বলা হচ্ছে অস্টিয়ার ফাদার, অর্থাৎ খুব সাধারণ যে আমাদের বাবা, তিনি এই অপ্রয়োজনীয় আরাম বা বিলাসিতাগুলোকে এড়িয়ে চলতেন। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. However, যাই হোক, all necessities were provided for. সমস্ত প্রয়োজনীয় জিনিস কিন্তু দেওয়া হতো, প্রোভাইড করা হতো, দেওয়া হতো আমাদেরকে। নেসেসিটিস, ওই যে বলছি নেসেসিটি ভার্সেস লাক্সুরি, তাহলে সমস্ত প্রয়োজনীয় জিনিস কিন্তু আমাদেরকে দেওয়া হতো ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোদিং, খাবার, ওষুধ বা পোশাক আশাকের মাধ্যমে আমাদের যেগুলো প্রয়োজনীয় জিনিস ছিল, সেই ধরনের যে প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলো কিন্তু আমাদেরকে ঠিকঠাকভাবে দেওয়া হতো, সেগুলোতে কোনো বাধা থাকে না। অর্থাৎ যদি কেউ বলে যে না, একটা জিনিস আমার প্রয়োজন, আমার খাবার প্রয়োজন, আমাকে খাবার দিচ্ছে না, তখন কিন্তু সেটা বাজে দিক চলে গেল, মানে সেটা তখন কিন্তু আমরা কৃপণ বলতে পারি, হ্যাঁ, বা তখন আমরা বলতে পারি যে উনি কিন্তু ওনার প্রুডেন্স নেই, বিচক্ষণতা নেই ওনার, এইটা কিন্তু উনি করতেন না। ওনার কিন্তু যেগুলো প্রয়োজন, খাবার দাবার হোক, ওষুধ হোক বা কাপড় পোশাক আশাক হোক, সেইগুলো যেগুলো প্রয়োজন ছিল সেগুলো কিন্তু সব দেওয়া হতো, একদম সব। In fact, I would say mine was a very secure childhood, materially and emotionally. তাহলে বলছে ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, আই উড সে, আমি বলতেই পারি, মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, আমার ছিল একটা বেশ সিকিউর, নিরাপদ চাইল্ডহুড, শৈশব। আমারটা কিন্তু বেশ নিরাপদ শৈশব ছিল, মানে আমার শৈশবে কিন্তু কোনো রকমভাবে আমি ইনসিকিউরিটি, নিরাপত্তাহীনতায় ভুগিনি, সমস্ত রকমভাবে নিরাপদ ছিল। কোন কোন দিক? বিশেষ করে মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। দুটো জিনিস আমাদের খুব প্রয়োজন। মেটেরিয়ালি অর্থাৎ যেটা আমরা বলি বস্তুগতভাবে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন, মেটেরিয়ালস, ওই যে ফুড, মেডিসিন, ক্লোদিং, হ্যাঁ, বা এই ধরনের যে প্রয়োজনীয় জিনিসগুলো, এগুলো হচ্ছে মেটেরিয়ালস। অর্থাৎ মেটেরিয়ালি আমি সিকিওর কিনা, অর্থাৎ যে জিনিসগুলো আমার প্রয়োজন সেই জিনিসগুলো আমি পাচ্ছি কিনা শৈশবে, সেটা উনি পেতেন। তাহলে মেটেরিয়ালি অর্থাৎ বস্তুগত দিক থেকে এটা কিন্তু আমার শৈশব কিন্তু বেশ নিরাপদ ছিল। অ্যান্ড ইমোশনালি, ইমোশনালি মানে হচ্ছে আবেগের দিক থেকে, ভাবগত দিক থেকে, সেদিক থেকে আমার শৈশব নিরাপদ ছিল। অর্থাৎ অনেক ক্ষেত্রে অনেকে কি হয় দেখবে, এরকম হয়, অনেকের প্রচুর মেটেরিয়ালি প্রচুর জিনিস আছে, কিন্তু ইমোশন অর্থাৎ ভালোবাসা পাচ্ছে না পরিবার থেকে। তাহলে কি হয়, ইমোশনের জায়গাটা যখন ডিভয়েড হয়ে যাচ্ছে, যখন ওটা পাচ্ছে না সে, তাহলে কিন্তু তার শৈশব মোটেও নিরাপদ হয় না। তখন কিন্তু এই জায়গা থেকে স্ট্রং রুটস তৈরি হবে না। এই যে সিকিওর চাইল্ডহুড, এটাই কিন্তু স্ট্রং রুটস, এটাই কিন্তু একটা শক্ত শিকড়, এটা খেয়াল রাখতে হবে। সেই শক্ত শিকড়টা কিন্তু ওনার ছিল, সেটা বলতে চাইছেন। তাহলে যখন মেটেরিয়ালি সব কিছু পাচ্ছি কিন্তু ইমোশনালি পাচ্ছি না, তখন কিন্তু আমাদের ওই শিকড় নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, তাহলে কিন্তু আর গাছ ভালো হবে না, আমরা আর ঠিকঠাকভাবে একজন হেলদি ওয়েতে, একজন ঠিকঠাকভাবে বড় হতে পারবে না, গ্রোন আপ হতে পারবে না। আবার অনেক ক্ষেত্রে কি হয়, ইমোশনালি সব কিছু আছে কিন্তু মেটেরিয়ালি যে প্রয়োজনীয় জিনিসগুলো নেই, এটা কিন্তু আগেরটার থেকে তবু ভালো। কারো যদি ইমোশনের দিকটা তবু ভালো থাকে, অর্থাৎ পরিবারের দিক থেকে হয়তো দিতে পারছে না, সেটা আলাদা কথা, কিন্তু পরিবারের দিক থেকে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে সম্পর্ক সেটা ভালো আছে, ইমোশন, ভালোবাসা পাওয়ার যে জায়গাটা সেটা আছে, সেটা কিন্তু অনেক বেশি ভালো। এবার মেটেরিয়ালি হয়তো সে পারছে না কোনো কারণে, সবার তো সেই ক্ষমতা থাকে না, তো সেই জন্য পারছে না, সেইটা কিন্তু একটা তবু অনেকটা মেনে নেওয়া যায়। কিন্তু ইমোশন, এই জায়গাটা সবসময় খেয়াল রাখতে হবে, ইমোশনটা কিন্তু একটা বড় জায়গা। সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি, যতটুকু পড়েছি তার মধ্যে, যে ওটা ওনার মধ্যে ভালো ছিল। আরও পরে বুঝতে পারবো কিভাবে ইমোশনালি, বিশেষ করে মেটেরিয়ালি তো আর বলার কিছু নেই, মেটেরিয়ালি যে জিনিসগুলো উনি পেয়েছেন, যেগুলো দরকার ছিল ওগুলো উনি পাচ্ছেন, সেটা বলেছেন। ইমোশনের দিক থেকে কতটা ভালোবাসা, পরিবারের সঙ্গে পরিবারের সুসম্পর্ক, সেটা আরও কত ভালো ছিল, সেটার পর থেকে আমরা আরও জানতে পারবো। যাক, আমরা পার্ট 1 আমাদের এখানে শেষ করলাম। ভালো করে পড়বে। আমি শেষকালে পার্ট 5 অর্থাৎ এই প্যাসেজে যেটা শেষ পার্ট, সেটা পড়ানোর পর ওই পার্টেই কিন্তু এই প্যাসেজের কিছু প্রবাবল কোয়েশ্চেন, কিছু আমি বলবো যেটা স্যাম্পল কোয়েশ্চেন, সাজেশন নয়, স্যাম্পল কোয়েশ্চেন কিছু আমি দিয়ে দেবো একদম শেষ পার্টে। ঠিক আছে, সেগুলো একটু তোমরা প্র্যাকটিস করবে। যাক, এটা ভালো করে পড়বে, কোনো অসুবিধা থাকলে আমাকে জানিও।